ভাঙা ঘরে থাকতে আমার আর ভালো লাগছে না। ওদিকে বর্ষাকালও ধেয়ে আসছে। না, আর বসে থাকলে চলবে না। কষ্ট করে হলেও আমাকে একটা নতুন বাড়ি বানাতেই হবে। কিন্তু কোন গাছে বাড়ি বানাবো? কোন গাছে? কোন গাছে? আরে, আমার তো আপেল গাছ আছে, আমি আপেল গাছেই বাড়ি বানাবো। যাই যাই, তাড়াতাড়ি বন থেকে কাঠ খড় এসব নিয়ে আসি। টুনি কাঠখড় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি কাঠখড় নিয়ে এসে তার আপেল গাছে নতুন করে বাড়ি বানাতে থাকে। উফ বাবা, আজ বনে তো প্রচুর রোদ উঠেছে, ভীষণ পিপাসাও পেয়েছে। যাই, কুয়ো থেকে কলসে করে একটু পানি নিয়ে আসি। টুনি কলস নিয়ে কুয়োর দিকে উঠতে থাকে। আরে টুনি বোন, কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি। কেন গো, কিছু বলবে নাকি? হ্যাঁ রে, আমার ঘরে কোনো পানি নেই, আর আমিও অনেক ব্যস্ত। এখন কুয়োতে যেতে পারবো না। তুই আমার কলসটা নিয়ে গিয়ে এক কলস পানি এনে দে তো বোন। আচ্ছা ঠিক আছে দিদি, কলসটা দাও। তুই অনেক ভালো রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। আমার কাজ করতে করতে তো তোর অনেক পিপাসাও পেয়েছে। টুনি আর কিছু না বলে কলস নিয়ে তার বাড়িতে চলে আসে। আর পানি খাওয়া শেষে সে আবারও কাজে লেগে পড়ে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে টুনির আপেল গাছে একটি বাড়ি তৈরি হয়। আরে বাহ টুনি, তোর কাজের হাত তো বেশ ভালো। বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। না না, বাড়ির রূপ দেখলে তো আর হবে না, কিছু তো খেতে হবে। যাই যাই, বন থেকে কিছু খাবার নিয়ে আসি। টুনি বনের দিকে উঠতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়ে উঠতে উঠতে টুনির কাছে আসে। কি ব্যাপার টিয়ে দিদি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি হাঁপাচ্ছই বা কেন বলো তো? কিছু কি হয়েছে তোতা দাদার? বলো না গো দিদি। আমার কিছুই হয়নি রে টুনি, আসলে পাশের বন থেকে খবর এসেছে তোর রাজু মামা নাকি ভীষণ অসুস্থ, তোকে দেখতে যাচ্ছে। কি বললি দিদি, রাজু মামা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি পাশের বনে। এরপর টিয়ে ওখান থেকে চলে যায়। আর টুনিও তার ঘরে তালা লাগিয়ে কণিকা ও যজ্ঞুর কাছে আসে। কি ব্যাপার টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দাদা, পাশের বনে আমার মামা থাকে, ওই মামা নাকি ভীষণ অসুস্থ। আমি মামাকে দেখতে যাচ্ছি। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা আমার বাসাটা একটু দেখে রেখো গো। তুই একদম চিন্তা করিস না, তোর বাড়ি মানে তো আমাদেরও বাড়ি। আমরা খুব ভালো করেই দেখাশোনা করব। তুই নিশ্চিন্তে কয়েকদিন থেকে আয় বোন। টুনি, বলি কি, তুই তোর বাড়িতে তালা দিয়ে থাকলে চাবিটা আমাদের দিয়ে যাবন। আসলে তোর বাড়িটাকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? টুনি যজ্ঞুর এমন কথা শুনে আর কিছু না ভেবে যজ্ঞকে চাবিটা দিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর যজ্ঞ কণিকা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, কণিকা, আজ হবে মজা গো মজা। ওকা টুনি ওর বাড়ির চাবি আমাদেরকে দিয়ে গেছে। হা হা হা, কয়েকদিন আর কষ্ট করে আমাদের খাবার খুঁজতে হবে না। আজ থেকে তো আমরা টুনির জমানো খাবার খাবো। কি যে ভালো লাগছে বলো। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি। যজ্ঞ, ওই দেখো, আলমারিতে শস্যদানা সাজানো। চলো চলো, শস্যদানা খেতে শুরু করি। না না, আমি শস্যদানা খাবো না, আমি তো মিষ্টি ফল খাবো। ওই দেখো, টেবিলের উপর সাজানো অনেক মিষ্টি ফল। কতদিন হলো মিষ্টি ফল খাই না, আজ পেট ভরে খাবো। কণিকা শস্যদানা আর যজ্ঞ ফল খেতে থাকে। আহ, কি যে শান্তি। এখন যাই, টুনির মেকআপ নিয়ে একটু সাজুগুজু করি। কতদিন হলো ভালো করে সাজি না। যজ্ঞ, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বউ, তোমাকে তো একদম ললিতার মতো লাগছে। এমন সুন্দর তোমাকে বিয়ের দিনও লাগেনি, সত্যি বলছি। যজ্ঞ, রাত তো নেমে এসেছে, চলো এবার আমাদের বাড়িতে ফিরে যাই।
না না কণিকা, বাড়ির বিছানা অনেক শক্ত। আর দেখো, টুনির বিছানা কত নরম তুলতুলে। টুনি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, বুঝেছো? চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি। যজ্ঞ ও কণিকা ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দুদিন কেটে যায়। যজ্ঞ, টুনির বাড়িটার প্রতি আমার মায়া জন্মেছে। টুনি যদি ফিরে আসে তাহলে আমরা ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব আর এই বাড়িটা দখল করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে এ কথাটাই বলতে চেয়েছিলাম। আমাদের আর পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। টুনির এই বাড়িটা একদম স্বর্গের মতো লাগছে। আর দেরি না করে আমাকে কিছু শস্যদানা খেতে দাও তো এবার। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর টুনি একদিন তার নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে টুনি তার বাড়িতে যজ্ঞ ও কণিকাকে দেখে। এ কি দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি করছো? আর আমার বাড়িটা এমন নোংরা হলো কিভাবে? আর আমার জমানো শস্য দানা ফল এসব কি হলো বলো তো? এই এই শোন, এটা আর তোর বাড়ি নেই, এটা আমাদের বাড়ি, বুঝেছিস? বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। দিদি, তোমরা আমার সাথে মজা করছো তাই না? কিন্তু আমি একদমই মজার মুডে নেই। তোর সাথে মজা নেওয়া বয়েই গেছে আমাদের। যা বলছি এখন এখান থেকে, এটা আমাদের বাড়ি, শুনেছিস কান খুলে? এসব তোমরা কি বলছো? এই বাড়িটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি। তোমরা তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি তোমাদের নামে বনের সবাইকে বিচার দেব। অন্যায়ভাবে অন্যের বাড়ি দখল করা বের করব। দাঁড়াও, আমি আসছি। এরপর টুনি গিয়ে বনের সকলকে ডেকে আনে। এই বেটা যজ্ঞ, ভালোই ভালোই টুনির বাড়ি থেকে বের হ। টুনি এই বাড়িটা আবার চোখের সামনেই অনেক কষ্ট করে বানিয়েছে। বেশি ঝামেলা না করে যা, ভাগ এখান থেকে। বনের সকলে যজ্ঞ ও কণিকাকে টুনির বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে চলে যায়। আর টুনি তার বাড়িতেই অনেক ভালোভাবে বসবাস করতে থাকে। একদিন কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই টুনির অপমানের প্রতিশোধ নেওয়ার। কি বুদ্ধি? বলো কণিকা, তাড়াতাড়ি বলো। এবার তো ওই টুনির বাড়িটা আমাদেরই হবে। কণিকা, শুরু করো বুদ্ধি অনুযায়ী কাজ। কণিকা তার বুদ্ধিমতো বিছানায় শুয়ে পড়ে আর অভিনয় করতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। গো, আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি খেতে দাও গো। মরে গেলাম রে, মরে গেলাম। কণিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি টুনি বোনের থেকে পানি নিয়ে আসছি। যজ্ঞ কণিকার বুদ্ধিমতো টুনির বাড়িতে আসে। টুনি বোন, আমার কণিকা অনেক অসুস্থ, ও পানি খেতে যাচ্ছে। বোন, আমাকে একটু সাহায্য কর, দয়া করে কুয়ো থেকে আমাকে একটু পানি তুলে দে। আসলে আমি কুয়ো থেকে পানি তুলিনি তো, তাই দয়া করে একটু সাহায্য কর বোন। শান্ত হও দাদা, চলো চলো কুয়োর পাড়ে। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। টুনি বোন, বাঁচা, বাঁচা আমাকে তুই। শয়তান যজ্ঞ, এবার আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই কুয়োতে পড়ে গিয়েছিস। আমি তো তোদের সব পরিকল্পনা শুনে নিয়েছিলাম। আমি তোকে কিছুতেই সাহায্য করব না, শয়তান কালুকা। বোন আমার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তোর সাথে আর খারাপ আচরণ করব না। তুলে নে বোন, তুলে নে আমায়, আমি যে ডুবে যাচ্ছি, তোর পায়ে পড়ি বোন। যজ্ঞুর এমন কাকুতি মিনতি দেখে টুনির ভীষণ মায়া হয়। এরপর টুনি রশি দিয়ে যজ্ঞুকে উপরে তুলে নেয়। এবার বুঝতে পেরেছো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর একবার ভুল করলে আর কখনো ক্ষমা করব না। সোজা শাস্তি দেব, বুঝেছো? এরপর টুনি সেখান থেকে চলে যায় আর যজ্ঞ ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। টুনি, এই টুনি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোথায় গিয়েছে বসে আছে কে জানে। আজ শুধু আসুক, আসুক বাড়িতে, আমি ওর ডানা কেটে ওকে ঘরে বন্দি করে রাখবো। কি গো টুনির মা,
এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কি হয়েছে? বলি ভর দুপুর বেলায় তো তোমার চিৎকারে আর বাড়িতেই থাকা যায় না। আর বলো না গো, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কাজের বেলা আমি চিৎকার করে করে মরবো, অথচ আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাবো না। আর অসময় ঠিকই বাড়িতে থাকবে জানো। গিয়ে দেখো, হয়তো কোনো খালে বিলে পদ্ম তুলছে, আর নয়তো কারো পেয়ারা গাছে বসে পেয়ারা চুরি করে খাচ্ছে। না গো মাসিমা, আমি তো পেয়ারা না গো, আম চুরি করেছি। খাবে তুমি একটা? খাও খাও, খেয়ে দেখো না দুটো, ভারী মজার আম। তোরও সব চুরি করা আম খেয়ে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমি বরং এখন যাই। দাঁড়া দাঁড়া, আজ তো তোকে আমি ঝাঁটাপেটা করে ছাড়বো। তোকে আমি কত করে বলেছি অন্যের কাছের জিনিসে একদম হাত দিবি না, তবুও কি তোর লজ্জা হয় না নাকি রে? হ্যাঁ, ও মা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা তো তুমি। এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, আর কোনোদিনও আমি চুরি করব না। আমি তো তোমার বাধ্য মেয়ে হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইবারের মতো আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার যদি এরকম করিস তবে সেদিন আমি তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আমাকে আর অত ভয় দেখাতে হবে না। এবার নাও তো নাও, আমার জন্য খাবার তৈরি করো। সেই সকালবেলা একটু খেয়েছিলাম কি না খেয়েছিলাম, এখন তো ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে মা। মেনু টুনির জন্য খাবার বাড়তে চায়। এদিকে টুনি বাহিরে আনমনে জানালা দিয়ে কিছু একটা দেখছিল। এমন সময় সুখী পায়রা চিৎকার করতে থাকে, আমার জানা হারিয়ে গিয়েছে, আমার জানা, দয়া করে আমার মেয়েটাকে তোমরা আমার কাছে ফিরিয়ে দাও আমার মেয়েকে। সুখী দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে খুঁজে এনে দিচ্ছি গো। এরপর টুনি সুখী পায়রাকে রেখে পারুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওই তো পারুল, কিন্তু পারুল কালুর সাথে কেন? তার মানে কি কালু পারুলকে অপহরণ করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা কালু। এরপরে টুনি কিছু গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাহাড়ের উপরে ওঠে। কালু দাদা, আরে ও কালু দাদা, বলছি তুমি এখানে কি করছো গো? আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম আমার কথা বলবো বলে, কিন্তু আমি তো তোমাকে কোথাও খুঁজে পেলাম না গো। আরে আরে টুনি যে, তা বলছি কি বলবি বল, আমার কান তো খোলাই আছে, যা বলবি বল, আমি তো শুনতেই পাচ্ছি। আসলে কালু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আর এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এগুলো হলো ঔষধি পাতা, বুঝেছো? এগুলো তুমি খেলে আরো সুন্দর হয়ে যাবে, আর তখন তো সব মেয়েরাই তোমার পিছু পিছু ঘুরে বেড়াবে। তাই নাকি রে? তাহলে দে দে, আর দেরি কেন, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। কালো টুনির হাত থেকে সে ঔষধি পাতাগুলো নিয়ে খেয়ে ফেলে। ওরে বাবা রে, ওরে মা রে, এ আবার আমার কি হলো? আমার এত বায়ু কেন বেরোচ্ছে? আর এসব বায়ুর এত গন্ধই বা কেন? এই টুনি, আই তুই আমাকে এসব কি খাওয়ালি রে? আমার যে বায়ু আর থামছেই না। যা করেছি বেশ করেছি, দুষ্টু কাক কোথাকার, তোকে আমি শাস্তি দিয়েছি, বুঝেছিস তো? এরপর টুনি পারুলকে তার পিঠে বসিয়ে নিয়ে সেখান থেকে উড়ে জঙ্গলে ফিরে আসে। আর পারুলকে সুখী পায়রার হাতে তুলে দেয়। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর হঠাৎই একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই বৃষ্টিতে তো অনেক মাছ ধরা যাবে, আমি বরং মাকে কোনো কিছু না জানিয়ে মাছ ধরতে চলে যাই। আমি ফিরে এলে না হয় মা আমাকে কটা কথাই শোনাবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর টুনি জাল নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়, আর তখনই হঠাৎ করে দমকা হাওয়া বইতে থাকে। টুনির নৌকাটা দমকা হাওয়াতে এপাশ ওপাশ করতে থাকে। হতে হতে এক পর্যায়ে টুনির নৌকাটা জলে ডুবে যায়, আর টুনিও জলে ডুবে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন টুনির জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা অচেনা জায়গায় দেখতে পায়। এ কি, এখানে তো দেখছে কেউ নেই। মা, মা, আমাকে তুমি নিয়ে যাও মা, আমি যে ভুল জায়গায় আটকে গেছি মা, কোথায় কোথায় তুমি? টুনির এমন চিৎকার যেন কেউই শুনতে পায় না, কিন্তু হঠাৎ করে টুনি কারো আওয়াজ শুনতে পায়।
এই মেয়ে, তুমি আর সামনে এগিয়েও না, সামনে যে তোমার জন্য ঘোর বিপদ। কে কে তুমি? তুমি আমার সামনে কেন আসছো না? আর আমাকে কে শেষ করে দেবে? জল রাক্ষসী তোমাকে মেরে ফেলবে। কে? তুমি এসব কে বলছো? আমি একদম ঠিক কথাই বলছি। আমি হলাম অচিনপুরের যুবরাজ। আমি এখানে এসেছিলাম শিকার ধরার জন্য, কিন্তু তখনই যে আমি জল রাক্ষসীর সামনে পড়ে যাই, আর তখনই তার নজর আমার উপর পড়ে। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি না করাতে সে ভীষণ রেগে যায়, আর তারপর সে আমাকে এই গাছের ভেতরে বন্দি করে রাখে। একে, তুমি এসব কি বলছো কি? তোমার কি তবে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, একটা উপায় আছে। তাই? তাহলে আমাকে বলো, কি কি সেই উপায়? এই জঙ্গলের শেষের দিকে একটা বিরাট গাছ আছে, আর সেই গাছের উপরে আছে একটা বিরাট ফুলকপির ঘর, আর সেই ঘরের মধ্যেই আছে একটা আগুন কাঠি। সেই আগুন কাঠি এনে যদি আমাকে স্পর্শ করানো যায়, তবে যে আমি আবারও আগের মতো হয়ে উঠবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে সেই গাছের কাছে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা ফুলকপি ঘর রয়েছে গাছের ডালে। এরপর টুনি সেই গাছের ডালের ফুলকপি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে যেই না আগুন কাঠি হাতে নেয়, তখনই সেখানে জল রাক্ষসী প্রকট হয়। পুচকি মেয়ে, তোর কিনা এত বড় সাহস! তুই আমার আগুন কাঠিতে হাত দিয়েছিস? দে, ওটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দে, দে বলছি, নইলে তোর কপালে দুঃখই আছে। না না, এটা আমি তোকে কিছুতেই দেব না। টুনি আগুন কাঠিটা নাড়াতে আগুন কাঠি থেকে আগুন বের হয়ে রাক্ষসীর শরীরে লাগে। অমনি রাক্ষসী সেখানে বধ হয়ে যায়। তাছাড়া আগুন কাঠি যে সৎ লোকের কাছে গেলে আগুন কাঠির শক্তি দ্বিগুণ বেড়ে যায়, সেটা কেউই জানতো না। এদিকে রাক্ষসী মারা যাওয়ায় যুবরাজও গাছ থেকে মুক্ত হয়ে বেরিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। তোমাকে যে অনেক ধন্যবাদ। চলো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজকুমার, ঠিক আছে, চলো। এরপর তারা দুজনে নিজেদের জায়গায় ফিরে যায়। আর সবাই সবার মতো করে সুখে শান্তিতে থাকতে লাগে। কিছুদিন পর তো আমি ডিম দেব, অথচ আমার একটা বাড়ি নেই। আমার ডিম ফুটে তো কিছুদিন পর তো আমার ডিম ফুটে ছানা বের হবে, আর ছানাদেরকে ঘরে রেখে তো আমাকে আবার খাবার খুঁজতে যেতে হবে। আমার ছানারা তো বাসায় একাই থাকবে, তখন যদি আবার কোনো শিকারী পাখি এসে আমার ছানাদের কোনো ক্ষতি করে, না না, তা আমি হতে দেব না। যাই, জঙ্গল থেকে কিছু কাঠ আমি খুঁজে নিয়ে আসি। কাঠ তো আমি পেয়ে গেলাম, এবারে আমাকে ভালো একটা গাছ খুঁজতে হবে, কিন্তু আমি কোন গাছটা নেব? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে। হঠাৎই একটা বড় গাছ দেখে টুনি বলতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি এই বড় বট গাছটার ডালেই ঘর বানাবো। না না বাবু, আর দেরি করে কোনো লাভ নেই, যাই আমি বরং আমার কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে একটি বাড়ি বানাতে থাকে। অর্ধেক বাড়ি বানাতেই সমস্ত কাঠগুলো শেষ হয়ে যায়। এই যা, কাঠগুলো কিনা শেষ হয়ে গেল, আবারও বাড়ি বানাতে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, তুই আর দেরি করিস না। এরপর টুনি জঙ্গলের উদ্দেশ্যে উড়াল দেয়, আর ঠিক তখনই টুনির অর্ধ বাড়ির সামনে যজ্ঞ আসে। কতদিন হয়ে গেল আমি একটা নতুন বাড়ি বানাতে পারছি না, আর এই ছোট্ট টুনি কিনা নিমিষে একটা বাড়ি বানালো। এই ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে, আর আমি কিনা পুরোনো ঘরে থাকবো? না না, তা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দেবো। হ্যাঁ, আমার নাম হলো যজ্ঞ কাক। আমি কখনো কারো ভালো দেখতে পারি না, কারো না। যজ্ঞ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সেখানে সামান্য কিছু কাঠ নিয়ে আসে। এরপর সে তার ভাঙা বাড়ি দেখে ভীষণ কাঁদতে থাকে। এ কে কি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? আমি তো একটু আগে বাড়িটা বানিয়ে রেখে চলে গেলাম, তবে কি এখানে কেউ এসেছিল? কে কে এমনটা করলো? আরে, ওই তো, ওই তো তোতা দাদা যাচ্ছে, আমি বরং তাকে গিয়ে জিজ্ঞেস করি। এরপর টুনি উড়ে তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, তোর আবার কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আসলে দাদা, আমি না বাড়ি বানানোর জন্য জঙ্গল থেকে কাঠ এনেছিলাম। অর্ধেক বাড়ি বানানোর পর আমার কিছু কাঠের কমতি পড়ে,
তাই আমি আবারও কাঠ আনতে যাই, কিন্তু দেখো ফিরে এসে আমি দেখি কে যেন আমার কাঠের ঘরটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো আমার ঘরটা কে ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু আমি যজ্ঞ কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই রে বোন, আমার যে অনেক কাজ আছে। এই বলে তোতা সেখান থেকে উড়ে যায় আর টুনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। না না, এভাবে কেঁদে আর কি হবে, আমাকে তো বাড়ি বানাতে হবে। আমার কাছে যে আর কোনো কাঠ নেই। যাই, আমি বরং কিছু খড় খুঁজে নিয়ে আসি। এই খড় দিয়ে আমি আমার গাছের ডালে সুন্দর একটা বাড়ি বানাবো, আর সেখানে আমি ডিম দেব। টুনি খড় দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই টুনির বাড়ি বানানোর কাজ শেষ হয়ে যায়। আরে আরে বাহ, বাড়িটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন তবে আমার আর কোনো চিন্তা নেই। যাই, এবারে গিয়ে মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। বাড়ি বানাতে বানাতে আমার বড্ড ক্ষুধা পেয়ে গেছে। টুনি মিষ্টি ফল খোঁজার জন্য বনের গভীরে চলে যায়, আর ঠিক তখনই যজ্ঞ সেখানে আসে। আরে আরে, ছোট্ট টুনি তো দেখছি বেশ জেদি। একটা বাড়ি আমি ভেঙে দিয়েছি বলে জেদ করে আরেকটা বাড়ি বানিয়েছে। কোনো ব্যাপার না, তবে এই বাড়িটাও আমি ভেঙে দেব। এরপর যজ্ঞ টুনির ঘরের বাড়িটাও ভেঙে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। কালো কাক টুনির সেই ঘরটি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে টুনি খাবার নিয়ে এসে দেখে তার ঘরটি ভাঙা। একে একে ঝড় নেই, বাতাস নেই, আমার ঘরটা এভাবে ভেঙে গেল কি করে? আমার এমন ক্ষতি কে করছে কিছুই তো বুঝতে পারছি না। আমি কত কষ্ট করে বাড়িটা বানিয়েছি। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? তুমি কি কাউকে দেখেছো? আমি তো তেমন কাউকে দেখিনি, তবে ওখানে যজ্ঞ দাঁড়িয়ে ছিল বোন। তার মানে ওই যজ্ঞই আমার বাড়িটা ভেঙেছে। আমি এক্ষুনি যাবো ওর কাছে। যজ্ঞ দাদা, কাজটা কিন্তু তুমি একদম ভালো করনি। পরপর তুমি দুবার আমার কষ্টের বাড়িটা ভেঙে দিয়েছো। আমি তোমার নামে বনের মোড়লের কাছে নালিশ দেব। চুপ কর বেয়াদব কোথাকার, তোর কাছে কি এমন প্রমাণ আছে বলতো যে তোর ঘরটা আমি ভেঙে দিয়েছি? প্রমাণ ছাড়া মোড়ল কোনো বিচার করবে না, বুঝতে পেরেছিস তো? এসব কথা বলে যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয়, আর টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। আমি কত কষ্ট করে বাড়ি বানিয়েছিলাম, এখন আমি কোথায় থাকবো, কি করব? আমার মাথায় যে কোনো কিছুই আসছে না। তখনই নদীর পাড় থেকে ঈগলের ছানা ইকড়ে চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, মা, বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে ভেসে যাচ্ছি। আরে আরে, ছানাটা তো ভেসে যাচ্ছে না, এক্ষুনি ওকে উদ্ধার করতে হবে। মাসিমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমি মরেই যেতাম, জানো? তখনই সেখানে ঈগল আসে। এই দুনিয়ায় তুই আমার মেয়েটার হাত এভাবে ধরে রেখেছিস কেন বলতো? তাছাড়া আমার মেয়েটার এমন অবস্থাই বা কি করে হলো? তুই নিশ্চয়ই আমার মেয়ের কোনো ক্ষতি করেছিস, তাই তো? আজ তো আমি তোকে কিছুতেই ছাড়বো না। আরে আরে বাবা, তুমি এসব কি বলছো তা কি বলো তো? টুনি মাসিকে তুমি কিছু করো না। টুনি মাসি আজকে না দেখলে আমাকে তুমি আর দেখতে পেতো না, আমাকে তুমি আর দেখতে পেতে না বাবা। এসবের মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে বাবা, আমি গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিলাম, হঠাৎই জোরে বাতাস আসে, আর আমি তাল সামলাতে না পেরে নদীতে পড়ে গিয়েছিলাম। আমি তো সাঁতার জানি না, তাই আমি নদীতে পড়ে চিৎকার করছিলাম, আর তখনই টুনি মাসি এসে আমাকে বাঁচিয়েছে। টুনি বোন, আসলে আমি না বুঝেই তোকে অনেক কথা বলে ফেলেছি। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। কিন্তু তোর চোখে এমন পানি কেন? তোর আবার কি হয়েছে সেটা বলতো। এরপর টুনি কাঁদতে কাঁদতে ঈগলকে সবটাই খুলে বলে। তুই একদম চিন্তা করিস না, আমার দুটো বাড়ি, একটা নদীর পাড়ে আর একটা হচ্ছে বনের ওপারে। বনের গভীরের যে বাসাটা, ওখানে আমরা থাকি, আর তুই তো নদীর পাড়টাতেই থাকতে পারবি। ঈগল দাদা, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা। দাঁড়ে বোন, এখন ওই বাড়িটাতে গিয়ে তুই বরং রেস্ট নে। আর হ্যাঁ, কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু। টুনি ঈগলের বাড়িতে প্রবেশ করে, আর এদিকে ঈগল তার মেয়েকে নিয়ে বনের গভীরে প্রবেশ করে। টুনি অনেক সুখের শান্তিতে নদীর পাড়ে ঈগলের দেওয়া সেই বাড়িতে বসবাস করতে থাকে। এমনই একদিন টুনি তার বাসায় দুটো ডিম দেয়। আর কিছুদিনের মধ্যে তো আমার ডিম ফুটে ছানা বের হবে। আজকে আমাকে অনেকগুলো খাবার সংগ্রহ করে রাখতে হবে। যাই যাই, আমি বরং খাবার খুঁজতে যাই। টুনি খাবার খোঁজার জন্য বনের দিকে উঠতে থাকে। এদিকে যজ্ঞ কাক টুনিকে উঠতে দেখে বলে, এত বড় বাড়িটা কিনা টুনি আবারও বানিয়েছে। আজ তো আমি ওর বাড়িটা আর ভাঙবো না, আজ আমি ওর বাড়িটা দখল করব। যজ্ঞ, যা যা, তুই বরং ভেতরে ঢুকে পড়। যজ্ঞ ঘরের ভেতরে ঢুকে, এরপর সে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে টুনি চলে আসে। সে কি যজ্ঞ দাদা, তুমি আবার আমার বাড়িতে কেন ঢুকেছো? বের হও, বের হও বলছি, ভিতরে যে আমার দুটো ডিম আছে।
এই টুনি শোন, আজ থেকে এই বাড়িটা আমার, তুই এখান থেকে চলে যা বলছি। বেশি ডিম ডিম করলে কিন্তু তোর ডিমগুলোই আমি ভেঙে দেব। হুম। এতদিন আমার কষ্টের বাড়ি ভেঙেও তোমার শান্তি হয়নি তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে গিয়ে ঈগলকে সবটা বলে আসে। সব শুনে তো ঈগল ভীষণ রেগে যায়। তুই আমার সঙ্গে চল টুনি, আজ আমি ওই যজ্ঞকে মজা দেখাবো। শয়তান যজ্ঞ, তুই আমার বোনের বাড়ি দখল করবি তাই তো? দাঁড়া। এসব কথা বলে ঈগল যজ্ঞর উপর আক্রমণ করতে শুরু করে, আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে টুনি ঈগলের বাড়িতে একাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।